আছে, তাহলে শুরু করছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। হ্যাঁ, তো জিনিসটা কি এবং কিভাবে কাজ করে সেগুলো হচ্ছে আমরা দেখব। মেইনলি আমাদের সিলেবাস হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস প্রিন্সিপালস। এখানে আমরা সয়েলের ভেতরে বিভিন্ন টাইপের স্ট্রেস সম্পর্কে জানব। অর্থাৎ সয়েলের ভেতরে যদি হচ্ছে আমাদের যে লোড ট্রান্সফারটা হয়, সেই ক্ষেত্রে সেখানে কী কী ধরনের স্ট্রেস জেনারেট হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে এই স্ট্রেস প্রিন্সিপালের অংশ। তো প্রথমে যে জিনিসটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমরা এই যত কিছু কনস্ট্রাকশন করি না কেন, সবশেষে লোড যেই এক্সট্রা লোডটা আসে সেটা কিন্তু আলটিমেটলি সয়েলের ভেতরে চলে যায়, তাই না? মানে ফাইনাল যে লোড ক্যাপাসিটিটা সেটা কার নিতে হয়, বা লোড বেয়ার করতে হয় সয়েলটাকে, সয়েল সিস্টেমটাকে। এখন সেই ক্ষেত্রে সয়েলের কিছু ক্রাইটেরিয়া থাকে যে আপনি ধরেন 10 তলা বিল্ডিং করবেন নাকি 20 তলা বিল্ডিং করবেন, সেটা তো আপনি চাইলেই করে ফেলতে পারছেন না। আপনাকে নিশ্চয়ই সেখানকার সয়েল সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং তার যদি ক্যাপাসিটি থাকে সেই লোডটা নেয়ার, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা পসিবল আর কি। তো যেটা হয় সেটা হচ্ছে যে সয়েল তো আর একা থাকে না, তার ভিতরে এয়ার থাকে এবং ওয়াটার থাকে, সয়েল সলিড তো আছেই। তো কীভাবে স্ট্রেসটা ডিস্ট্রিবিউশন হয় এই ডেপথে, যত নিচে যাবেন মাটির ডেপথে, সেটার কিভাবে এই স্ট্রেসটাকে তারা ডিস্ট্রিবিউট করে সেই জিনিসটা আমরা দেখব। তো একটা ছবি আছে, জাস্ট এটা একটা স্যাম্পল ছবি, কিভাবে হচ্ছে আমরা এই লোডটাকে একদম শেষ পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, এই আর কি। তো এই যে আহ, এই যে সয়েলের যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বলছি হচ্ছে সয়েল মেকানিক্স। তো এই সয়েল মেকানিক্সটা হচ্ছে যেটা বলা আছে সেটা হচ্ছে ইজ গভর্নড বাই দ্য লোড ক্যারিড বিটুইন গ্রেইনস, নট দ্য টোটাল লোড প্লেসড অ্যাবভ দেম। সয়েল মেকানিক্স হচ্ছে যেই লোডটা সয়েল সলিডটা ক্যারি করছে। সয়েল মেকানিক্স জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে যেই লোডটা সয়েল সলিড ক্যারি করছে, এইটা না যে টোটাল কত লোড তার উপরে আসলো, এইটা না, ঠিক আছে? অর্থাৎ আপনি যখন কোনো একটা কনস্ট্রাকশন করেন, সেই কনস্ট্রাকশনে কতটুকু অংশ সয়েল সলিড নিচ্ছে, সেইটা হচ্ছে আমাদের সয়েল মেকানিক্সের অংশ। কারণ সয়েলের ভেতরে পোর স্পেসে যে ওয়াটার থাকে, সেই ওয়াটারের কিন্তু লোড ক্যাপাসিটি, মানে লোড নেয়ার ক্যাপাসিটি থাকে। তো সয়েল মেকানিক্সের এই হচ্ছে ফাদার বলা হয় হচ্ছে কার্ল তারজাগি। উনি হচ্ছে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন জিনিসটাকে একটু সহজভাবে বোঝানোর জন্য আর কি কিছু ইকুয়েশন দিয়েছেন আমাদের কাছে, যে কিভাবে আমরা বুঝবো যে কোন ধরনের সয়েলে কতটুকু স্ট্রেস জেনারেট হয়, সেটা দিয়ে পরবর্তীতে আমরা অন্যান্য কাজেও আমরা হিসাব করব। তো এইটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। সয়েলের ভিতরে যে ওয়াটারটা থাকে পোর স্পেসের ভিতরে, সেই ওয়াটারটা কি করতে পারে, ওয়াটার ক্যান ক্যারি ইমেন্স লোডস। যেই ওয়াটারটা আছে সয়েলের ভিতরে সে কিন্তু প্রচুর পরিমাণে লোড ক্যারি করতে পারে, কিন্তু শিয়ার রেজিস্ট করতে পারে না, ঠিক আছে? শিয়ার অর্থাৎ এখানে যে লোড আসবে সেই ক্ষেত্রে একটা সময় হচ্ছে সয়েল সলিডারি সকল কিছু নিতে হবে, অর্থাৎ লোড ক্যারিং ক্যাপাসিটি বা হচ্ছে আদার্স যত কিছুই আছে সব কিছু শেষমেশ সয়েল সলিডের ভিতরে যাবে। তো কীভাবে যায় সেটা হচ্ছে আমরা দেখব। So to understand how soil settles, consolidates and ultimately fails, we cannot just look at the total weight acting on a volume of the earth. সেটেলমেন্ট মনে হয় আমরা মোটামুটি নাম শুনেছি যে সয়েলের সেটেলমেন্ট হয়, কোনো একটা অংশ নিচে নেমে যায়। হ্যাঁ, যদি ইরেগুলার সেটেলমেন্ট হয় সেই ক্ষেত্রে কোনো একটা অংশ নিচে নেমে যাবে। কনসলিডেট কীভাবে হবে, কনসলিডেশনের পরের স্টেপটাই হচ্ছে সেটেলমেন্ট। তারপর হচ্ছে সয়েল মাঝে মধ্যে ফেল করে, তাই না? আমরা মাঝে মধ্যে ভূমিধস দেখি যে কীভাবে হচ্ছে মাটি পড়ে যায়। তো এই যে বিষয়টা, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে জাস্ট লুক এট দ্য টোটাল ওয়েট, এটা হচ্ছে যে তার উপরে কত ওয়েট আছে সেইটা শুধুমাত্র টোটাল ওয়েটটা হিসাব করলে হবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে সলিড টু সলিড কন্ট্রাক্টস অফ দ্য সয়েল স্কেলিটন, অর্থাৎ স্ট্রেস ট্রান্সফার্ড এক্সক্লুসিভলি থ্রু দ্য সলিড টু সয়েল কন্ট্রাক্টস অফ দ্য সয়েল স্কেলিটন। অর্থাৎ এইখানে প্রিন্সিপাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে সয়েল সেটেলমেন্ট বলেন, কনসলিডেশন বলেন,
তারপর হচ্ছে সয়েল ফেইলিয়ার বলেন, এই বিষয়গুলো আসলে তার উপরে কতটুকু লোড দেওয়া হয়েছে শুধুমাত্র তার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে সেখানকার যে সয়েল সলিডটা আছে তার টাইপের উপরে, এবং টাইপের উপরে ভিত্তি করে তারা কি করে, একটা সয়েল পার্টিকেল আর একটা সয়েল পার্টিকেল কি করে স্ট্রেস ট্রান্সফার করে। বুঝতে পেরেছেন? এই বিষয়টাই হচ্ছে সলিড টু সলিড কন্ট্রাক্টস অফ দি সয়েল স্কেলিটন। অর্থাৎ তার জায়গায় দেখাতে চেয়েছে যে কিভাবে সলিড টু সলিড কন্ট্রাক্ট সাথে থাকার কারণে একটা থেকে আরেকটা কিভাবে স্ট্রেস ট্রান্সফার হয়, এই বিষয়টা। এরপরে দেখেন আমাদের কাছে যে স্ট্রেসটা আছে, অর্থাৎ লোড আসলো, লোড আসার পর আমাদের কি করতে হয়, স্ট্রেসটা ডিস্ট্রিবিউট করতে হয়। তো কি কি জায়গায় ডিস্ট্রিবিউট হয় সেই জিনিসটা হচ্ছে আমরা এই সামনে দেখতেছি। প্রথমটার নাম হচ্ছে টোটাল স্ট্রেস, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এরপরেরটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার, যেটাকে আমরা ইউ হিসেবে প্রকাশ করি। আর ইফেক্টিভ স্ট্রেস সেটা হচ্ছে সিগমা প্রাইম। তো টোটাল স্ট্রেস যেটা সিগমা, সেটা হচ্ছে যে টোটাল ফোর্স পার ইউনিট এরিয়া অ্যাক্টিং অন এ পয়েন্ট। অর্থাৎ ধরে নিতে হবে এই যে ধরেন একটা সয়েলের একটা স্যাম্পল আছে, এই যে সুন্দর একটা স্যাম্পল, তো ভেতরে অনেক কিছু দেখানো আছে, যাই হোক, উপরে যে লোডটা আসলো, উপরে একটা লোড আসলো, সেটা যে কোনো কারণেই হোক, ধরেন হচ্ছে আপনি একটা স্ল্যাব ডিজাইন করছেন বা সামথিং কিছু একটা, কোনো কারণে একটা লোড এসেছে। তো এই লোড যেই স্ট্রেসটা সরাসরি ক্রিয়েট করছে এই একটা সেকশনের উপরে, অর্থাৎ একটা সয়েল স্যাম্পলের উপরে, সেই লোডের জন্য যেই স্ট্রেসটা সেটাকে আমরা বলতেছি টোটাল স্ট্রেস, টোটাল ফোর্স পার ইউনিট এরিয়া অ্যাক্টিং অন এ পয়েন্ট। তো এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে সব কিছু কম্বাইন্ড করে এই স্ট্রেসটা জেনারেট করা হয়। এবং দেখেন সোর্স হচ্ছে কম্বাইন্ড ওয়েট অফ দি সয়েল পার্টিকেলস ওয়াটার অ্যান্ড সারচার্জ লোড অ্যাবভ দ্য পয়েন্ট। আমরা যদি কোনো একটা পয়েন্টের টোটাল স্ট্রেস বের করতে চাই, আমরা যদি কোনো একটা সয়েল সিস্টেমের ভিতরে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের টোটাল স্ট্রেস যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ওই পয়েন্টের উপরে যত সয়েল আছে তার ওয়েট হিসাব করতে হবে, যতটুকু ওয়াটার প্রেশার আছে সেইটা হিসাব করতে হবে, এবং এই সয়েল সিস্টেমের উপরে যে এক্সট্রা লোড, কতটুকু লোড সেটাও কিন্তু আমাদের হিসাব করতে হবে। তাহলে সবগুলো লোডকে যোগ করে যেই লোড এবং যতটুকু এরিয়ার উপরে সে কাজ করছে, এই দুইটা রেশিও হচ্ছে টোটাল স্ট্রেস। আর পোর ওয়াটার প্রেশারটা কি? দ্য নিউট্রাল প্রেশার অফ ওয়াটার উইদিন দ্য সয়েল ভয়েডস, দ্য নিউট্রাল প্রেশার অফ ওয়াটার উইদিন দ্য সয়েল ভয়েডস। আমরা জানি যে সয়েলের ভেতরে ভয়েড সিস্টেম আছে, সেখানে পানিও থাকতে পারে, বাতাসও থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে ভয়েড স্পেসের ভেতরে যে পানিটা আছে, সেই পানিটা কি করবে, সেই পানিটাও কিন্তু একটা প্রেশার দিবে, তার ভেতরে একটা প্রেশার কাজ করবে, যেহেতু ওয়াটার, প্রেশার তো থাকবেই। তো সেই ক্ষেত্রে তার যে প্রেশার এই ভয়েড স্পেসের ভেতরে, সেইটাই হচ্ছে আমাদের পোর ওয়াটার প্রেশার। তো পোর ওয়াটার প্রেশারের কাজটা কি, সে কি করে, carried equally in on all directions, hydrostatic under static conditions cannot transmit shear, যেটা আগে বললাম যে এটা কি করে, এটাও হচ্ছে সয়েল সলিডের মতো লোড ক্যারি করে, বাট এটা কি করতে পারে না, এটাকে হচ্ছে ট্রান্সফার করতে পারে না। অর্থাৎ এটা তো একটা ওয়াটার, তাই না? তো ওয়াটার তো সয়েল সলিডের ভেতরে হচ্ছে সরাসরি দিয়ে দিতে পারছে না, তো ট্রান্সমিট শেয়ারটাকে সে ট্রান্সমিট করতে পারছে না, না করার কারণে কি হয় সেটা হচ্ছে আমরা দেখব। আর ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে দ্য স্ট্রেস ট্রান্সমিটেড স্ট্রিক্টলি থ্রু সলিড টু সলিড কন্ট্যাক্টস, যে স্ট্রেসটা সয়েল সলিড একা ক্যারি করে। তো এখন এই যে ইফেক্টিভ স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার এবং টোটাল স্ট্রেস, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা শুনলাম প্রথমবারের মতো। তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে টোটাল স্ট্রেসকে ভাঙলে আমরা এই পোর ওয়াটার প্রেশার প্লাস হচ্ছে সিগমা প্রাইম পাবো। আবারও বলছি, টোটাল স্ট্রেসকে ভাঙলে আমরা পোর ওয়াটার প্রেশার এবং হচ্ছে ইফেক্টিভ স্ট্রেসটা পাবো। তার মানে কি, এই ইউ প্লাস হচ্ছে সিগমা প্রাইম করলে আমরা টোটাল স্ট্রেসটা পাবো, কারণ ডেফিনেশনটাই বলে দেওয়া আছে যে টোটাল স্ট্রেসটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের, আমরা কিন্তু যে কোনো একটা পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টের জন্য আমরা টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার এবং হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস বের করব।
তাহলে ওই পয়েন্টের উপরে যদি যতটুকু সয়েল সিস্টেম আছে তার নিজের লোড আছে, সয়েল সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি সেই সয়েল সিস্টেমের ভিতরে পানিও থাকবে, আবার সলিডও থাকবে, এবং ওই সয়েল সিস্টেমের উপরে যদি কোনো লোড থাকে সেইটাও থাকবে। কিন্তু ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে যে যেই পরিমাণ স্ট্রেস শুধুমাত্র সয়েল সলিড ক্যারি করছে, ঠিক আছে? আর পুরোটা প্রেশারটা হচ্ছে ওই সয়েল সলিডের ভেতরে যে পানি আছে তার প্রেশার। তার মানে টোটাল স্ট্রেসটা কি? পোর ওয়াটার প্রেশার এবং ইফেক্টিভ স্ট্রেসের যোগফলের সমান আর কি, দুইটার যোগফল। এই যে দেখেন ইফেক্টিভ স্ট্রেসটা কীভাবে বের হয়েছে, টোটাল স্ট্রেস থেকে পোর ওয়াটার প্রেশারটা বাদ দিয়েছে। তাহলে টোটাল স্ট্রেস সমান সমান কি? সিগমা প্রাইম প্লাস ইউ, রাইট? এইটা আর কি। তো দেখেন এখানে আবার সেই ছবিটা দিয়ে দেওয়া আছে যে কিভাবে আমাদের এই একটা সয়েল পার্টিকেল আর একটা সয়েল পার্টিকেলে স্ট্রেসটাকে ডিস্ট্রিবিউট করে। কিন্তু দেখেন ওয়াটার পার্টিকেলগুলো কি করতেছে, ওয়াটার পার্টিকেলগুলো মানে আশেপাশে খালি প্রেশার দিয়ে যাচ্ছে, কিন্তু লোডটাকে সে মানে ক্যারি করে আশেপাশে প্রেশারটাকে ডিস্ট্রিবিউট করছে, কিন্তু হচ্ছে ওই ট্রান্সমিট করছে না, শেয়ারটাকে ট্রান্সমিট করছে না, যে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে দিবে এরকম করতে পারছে না, প্রেশার জেনারেট করছে। লোড যখন আসতেছে এক্সটার্নাল লোড, তখন এই পানির প্রেশারটা বেড়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ট্রান্সমিট করতে পারছে না, ঠিক আছে? তাকে ট্রান্সমিট করতে হলে তাকে নিজেই সরে যেতে হবে। যাই হোক, সেটা আমরা সামনে দেখব। তাহলে দুইটা জিনিস, তিনটা জিনিস শিখলাম। সেটা হচ্ছে যে টোটাল স্ট্রেস সিগমা অ্যাপ্লাইড ফ্রম অ্যাবভ, হ্যাঁ, টোটাল স্ট্রেস সিগমা সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফ্রম অ্যাবভ। দেন হচ্ছে হাইড্রোস্ট্যাটিক পোর প্রেশার রেজিস্টিং ইকুয়ালি, অর্থাৎ এই টোটাল স্ট্রেসের যতটুকু পার্ট সয়েল সলিড ক্যারি করবে সমান পরিমাণে আবার কিন্তু পোর ওয়াটার প্রেশারও ক্যারি করবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে সয়েল সলিড যেটা ক্যারি করছে সেটা কিন্তু সে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল ট্রান্সমিট করতে পারছে, কিন্তু যেটা পোর ওয়াটার প্রেশার পারছে না। তাহলে দেখেন আর লেয়ার 3 এইটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস ক্যারিং দ্য ট্রু স্ট্রাকচারাল লোড। তার মানে সিগমা প্রাইম দ্বারা যেই স্ট্রেসটা বোঝাবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল লোড, যেটা অরিজিনাল, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে টোটাল এক্সটার্নাল লোড আসছে তার জন্য সয়েল সলিডে কতটুকু স্ট্রেস জেনারেট হলো সেইটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ স্ট্রেস। আবারও বলছি, আমাদের এক্সটার্নাল লোডের জন্য, এক্সটার্নাল লোড বলতে বোঝাচ্ছি ধরেন হচ্ছে আমরা কোনো একটা কনস্ট্রাকশন করলাম, সেই কনস্ট্রাকশনের জন্য স্ট্রেস ক্রিয়েট হলো, তাই না? এবং সেই স্ট্রেসের যেই পার্টটুকু আমাদের সয়েল সলিড ক্যারি করবে সেইটা হচ্ছে আমাদের ইফেক্টিভ স্ট্রেস সিগমা প্রাইম। এখন এই ইফেক্টিভ স্ট্রেস, এই জিনিসগুলো আমরা কোথায় কাজে লাগাবো বা আমাদের এইগুলো শিখে বা জেনে কি কি কাজ হবে, সেইটা হচ্ছে এই যে ইফেক্টিভ স্ট্রেস গভর্নস এভরি মেজর ফেইলার মোড ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভরি মেজর ফেইলার মোড ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার মানে ইফেক্টিভ স্ট্রেসের একটা বড় একটা ভূমিকা আছে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেটেলমেন্ট অ্যান্ড কনসলিডেশন। আমরা পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমরা সেটেলমেন্ট এবং কনসলিডেশনটা বুঝতে পারবো, কালকেই আমরা দেখাবো, মানে আমি দেখাবো আর কি আপনাদের। তো সেটেলমেন্ট অ্যান্ড কনসলিডেশনের যে পার্টটা, সেই ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ স্ট্রেস একটা বড় ভূমিকা রাখে। আর এরপরে দেখেন শেয়ার স্ট্রেংথ। শেয়ার স্ট্রেংথটা কি? এই যে দেখেন দুই পাশে মাটি আছে, মাঝে মধ্যে মাটি স্লাইড করতে পারে, একটার থেকে আরেকটা স্লাইড হয়ে যায়। তার মানে কি? ওই সেকশনের শেয়ার ক্যাপাসিটিটা ফেল করেছে, ওই সেকশনের শেয়ার ক্যাপাসিটিটা ফেল করেছে। তো সেই শেয়ার ক্যাপাসিটি মানে হচ্ছে শেয়ার স্ট্রেংথ। এবং এই যে এখানে খেয়াল করছেন যে টাউ এফ যেটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে তার শেয়ার স্ট্রেংথ, আর এই যে দেখেন সিগমা প্রাইম এইটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। তার মানে তাদের মধ্যে একটা রিলেশন আছে, এই রিলেশনটা কিন্তু আমরা সামনে দেখব। তো শেয়ার স্ট্রেংথটাও গভর্ন করছে কে? ইফেক্টিভ স্ট্রেস। সেম ভাবে সেটেলমেন্ট অ্যান্ড কনসলিডেশন, কম্প্রেশন অফ দি সয়েল স্কেলিটন অনলি অকার্স অ্যাজ এক্সেস পোরেটা প্রেশার ডিসিপেটস ওভার টাইম অ্যালাউইং ইফেক্টিভ স্ট্রেস টু স্লোলি ইনক্রিজ। এই সেটেলমেন্ট যখন হয়, এই যে দেখেন এই স্ট্রাকচারটা কি করে, অর্থাৎ তার যে লেভেলে থাকার কথা, সেটেলমেন্টের কারণে কি হয়, তার লেভেলটা নিচে চলে যায়। সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেসের উপরে প্রেশারটা চলে আসে। তো এই জিনিসগুলো গভর্ন করে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, সেটেলমেন্ট হবে কতটুকু, কনসলিডেশন হবে কতটুকু, এই জিনিসগুলো। তারপর আছে স্লোপ ইনস্টেবিলিটি, এটাও তো বুঝছেন।
যে হেভি রেইন ইনফিল্ট্রেট সয়েল ডিস্ট্রয়িং ম্যাট্রিক্স সেকশন, ইফেক্টিভ স্ট্রেস ড্রপস অ্যান্ড স্ট্রাকচারাল স্ট্রেংথ ফেলস অ্যান্ড স্লোপস কলাপস। অর্থাৎ এখানে যে স্লোপ মাঝে মধ্যে কলাপস করতে পারে, তো সেই কলাপস হলে অর্থাৎ মাটি ভেঙে যায়, তাই না? নদী ভাঙনটা কেন হয়? এই স্লোপ ইনস্টেবিলিটির কারণে। এবং এইটাও হচ্ছে ইফেক্টিভ স্ট্রেসটা সে কী করে? ড্রপ করে। এই যে ইফেক্টিভ স্ট্রেস ড্রপস, ঠিক আছে? তিনটা জিনিস দেখলাম। আরেকটা হচ্ছে লিকুইফ্যাকশন, র্যাপিড আর্থকোয়াক, লোডিং স্পাইক্স, এক্সেস পোর ওয়াটার প্রেশার ফাস্টার দ্যান ইট ক্যান ড্রেন, ইফেক্টিভ স্ট্রেস ড্রপস টু জিরো অ্যান্ড দ্য সয়েল লিটারালি বিহেভস লাইক এ লিকুইড। এই লিকুইফ্যাকশনের এই ঘটনাটা অ্যাকচুয়ালি আর্থকোয়াকের সাথে রিলেটেড। তো এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের যেটা হয় যে এই যে পোর ওয়াটার প্রেশারটা বেড়ে যায় হঠাৎ করে এবং ইফেক্টিভ স্ট্রেসটা হঠাৎ করে জিরো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়। এবার আসেন একটা ফিগার দেখি, যেই ফিগারে হচ্ছে আসলে আমরা এই স্ট্রেসগুলো কিভাবে বাড়ে কমে সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো, এবং ডেপথের সাথে সাথে আমাদের এই স্ট্রেসটা কতটুকু বাড়ে কতটুকু কমে এই জিনিসগুলো আমরা দেখব। তো এখানে জাস্ট একটা ফিগার দেওয়া আছে নর্মালি আপনাদের বোঝানোর জন্য, যে এই যে লেফট সাইডে একটা ডেপথ অনুযায়ী একটা ওয়াটার টেবিল দেওয়া আছে। এই যে ওয়াটার টেবিলের লেভেল, এবং ওয়াটার টেবিল থেকে যত নিচের দিকে নামছে এই যে দেখেন স্ট্রেসের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো যেটা হয় এই স্লোপটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়াটার টেবিলের পরে। স্লোপ বলতে বোঝাচ্ছি এই যে ধরেন হচ্ছে এইখানে তিনটা লাইন দেয়া আছে, সব থেকে বেশি কার দেওয়া আছে? টোটাল স্ট্রেস। সব থেকে বেশি কার দেওয়া আছে? টোটাল স্ট্রেস। এরপরে কি আছে? পোর ওয়াটার প্রেশার। আচ্ছা, এখন আপনাদের আমি একটু সহজভাবে বলে দিই যে এইখানে একটু আগে যে আমরা দেখলাম, সাপোজ হচ্ছে এই যে টোটাল স্ট্রেস সমান সমান হচ্ছে পোর ওয়াটার প্রেশার প্লাস হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ যতটুকু স্ট্রেস টোটাল হবে সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস আর একটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার। এখন আসেন এই গ্রাফে জাস্ট একটা সিম্পল পয়েন্ট বোঝানোর জন্যই বলছি। ধরেন এই যে পয়েন্টটা, কোনটা? এই যে এই পয়েন্টটা জিরো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন টোটাল স্ট্রেস আসছে হচ্ছে 8, টোটাল স্ট্রেস আসছে কত? 8, তাই না? এখন দেখেন এই পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু কত? 4, এই পয়েন্টে 4। আবার পোর ওয়াটার প্রেশারের ভ্যালু কত? 4। এই যে পোর ওয়াটার প্রেশারটা হচ্ছে এই যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা এটা, ঠিক আছে? জাস্ট আপনাদের এখানে কনসেপ্টটা বোঝানোর জন্য এই ফিগারটা, এটা কোনো ম্যাথ না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কীভাবে জিনিসগুলো হয়। তো সেই ক্ষেত্রে তাহলে 4 আর 4 দুইবার যোগ করলে কত হবে? 8, ঠিক আছে? সো এই যে ইফেক্টিভ স্ট্রেস কীভাবে বাড়ে? গ্রোস অ্যাট এ রিডিউসড স্লোপ। আমাদের যখন ওয়াটার টেবিল চলে আসে, উপরে ওয়াটার টেবিলের আগের অংশটুকু হচ্ছে ড্রাই স্যান্ড, মানে ড্রাই সয়েল আর কি। ওয়াটার টেবিলটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে স্যাচুরেটেড সয়েল, আর ওয়াটার টেবিলের উপরের অংশটা হচ্ছে ড্রাই সয়েল। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়াটার টেবিলটা যখন চলে আসে, যেমন এখানে এই যে ব্লু কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াটার টেবিল। তো এর আগ পর্যন্ত আমাদের যে স্ট্রেস সেটা ইউনিফর্মলি বাড়তে থাকে। কেন বাড়ছে? স্বাভাবিকভাবেই যত নিচের দিকে নামবেন সয়েলের তো একটা প্রেশার আছে, মানে ওয়েট আছে নিজের। তো নিজস্ব ওয়েট যদি থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে স্ট্রেসটা বাড়বে, তাহলে সেইভাবে বাড়ছে। কিন্তু হঠাৎ করে দেখেন এইখানে একটু স্লোপটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখানে একটা কার্ভ কিছু একটা চলে আসলো, ঠিক আছে? তো কার্ভ জিনিসটা যখন চলে আসছে সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই কার্ভ আস্তে আস্তে মানে জাস্ট এইখানে এসে স্লোপটা আবার চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি ওয়াটার টেবিলটা থাকলে আমাদের কিন্তু এরকম ঘটনা ঘটবে। এবার আসি হচ্ছে আপনাদের রিয়েল যে এক্সাম্পলটা দেখাতে চাচ্ছি, অর্থাৎ এই ডেপথ বাড়ার সাথে সাথে আমাদের যদি বিভিন্ন সয়েলের ক্ষেত্রে ওয়াটার টেবিল চলে আসে অথবা সয়েলের যে টাইপ সেটা যদি চেঞ্জ হয়ে যায়, টাইপ চেঞ্জ হওয়া বলতে বোঝাচ্ছি ইউনিট ওয়েট যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এক একটা সয়েল তো এক এক রকম, তো ইউনিট ওয়েট তো আলাদা আলাদা হতে পারে। আর আমরা তো জানি যে মাটির নিচে যে সয়েল এক একটা লেয়ারে এক এক রকম ইউনিট ওয়েট থাকবে, স্বাভাবিক বিষয়। তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে যেটা আছে, এখানে একটা সয়েল আছে, এই লেয়ার 1 যেটাকে বলতেছি আমরা 6 মিটার ডেপথ, 0 মিটার হচ্ছে গ্রাউন্ড সারফেস, এইটা হচ্ছে গ্রাউন্ড সারফেস শুরু হয়েছে। এরপরে দেখেন লেয়ার 1 সেটা হচ্ছে 6 মিটার ডেপথ, 6 মিটার ডেপথ। আর ড্রাই স্যান্ড
গামা ড্রাই হচ্ছে 16.5 কিলোনিউটন পার মিটার কিউব। তার মানে এই যে সয়েলটা এটাকে ড্রাই স্যান্ড বলছে। স্যান্ড তো বলেই দিয়েছে, ড্রাই বলার অর্থ হচ্ছে যে এখানে পানির কোনো উপস্থিতি নাই, এখানে পানির কোনো উপস্থিতি নেই, অর্থাৎ এখানে পোর ওয়াটার প্রেশারটা জেনারেট হবে না, সেটা আমরা সামনে দেখব। তো যেটা বলেছে যে ড্রাই স্যান্ড হচ্ছে এটার ইউনিট ওয়েট হচ্ছে 16.5 কিলোনিউটন পার মিটার কিউব, এবং পয়েন্ট বিতে ওয়াটার টেবিলটা শুরু হয়েছে। তার মানে ওয়াটার টেবিল শুরু হওয়া মানে কি? তার মানে তার নিচের অংশে সম্পূর্ণ অংশে কি আছে? পানি আছে। তাহলে পয়েন্ট বি যদি ওয়াটার টেবিল হয় আর পয়েন্ট এ যদি গ্রাউন্ড সারফেস হয়, আবার দেখেন পয়েন্ট সিতে, আচ্ছা লেয়ার টুটা হচ্ছে স্যাচুরেটেড ক্লে। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে স্যান্ড আর পরেরটা হচ্ছে ক্লে, স্যান্ড এবং ক্লে। তো ক্লে যেটা আছে সেটার কিন্তু আমাদের ইউনিট ওয়েটটা হচ্ছে 19.25 কিলোনিউটন মিটার কিউব। এখন দুইটা লেয়ার আছে, মাঝখানে একটা ওয়াটার টেবিল আছে, এবং লাস্টে হচ্ছে টোটাল এটার হাইট আছে হচ্ছে 19 মিটার। এখন আপনাকে করতে বলেছে যেটা, সেটা হচ্ছে যে পয়েন্ট সি যেটা আছে, পয়েন্ট সি, সেই ক্ষেত্রে টোটাল স্ট্রেস কত, পোর ওয়াটার প্রেশার কত, এবং ইফেক্টিভ স্ট্রেস কত। পয়েন্ট সিতে হচ্ছে টোটাল স্ট্রেস কতটুকু, ইফেক্টিভ স্ট্রেস কতটুকু, আর হচ্ছে পোর ওয়াটার, টোটাল পোর এবং হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, তিনটা জিনিস, সিগমা, সিগমা প্রাইম এবং হচ্ছে ইউ, পোর ওয়াটার প্রেশার, এই তিনটার ভ্যালু কত। তো আসেন আমরা করি একটু কিভাবে করতে হয়। আমরা নিশ্চয়ই একটা ইকুয়েশন শিখেছিলাম ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে, যদি আপনাদের মনে থাকে যে পি ইজিক্যালস টু গামা এইচ, এই ইকুয়েশনটা মনে হয় সবারই শেখা আছে। তো স্বাভাবিকভাবে এখানে আপনারা জানেন যে পি মানে হচ্ছে প্রেশার, তো প্রেশার আর এখানে চলে আসছে স্ট্রেস, দুইটা একই জিনিস চলে আসলো। তার মানে পি এর পরিবর্তে এখানে আমি লিখবো হচ্ছে সিগমা, স্ট্রেস বোঝানোর জন্য, আর গামা এইচ এটা এরকমই থাকবে, সিগমা ইজ ইকালস টু গামা এইচ। তাহলে স্ট্রেস বের করার জন্য আমার যেটা লাগবে, একটা হচ্ছে গভীরতা লাগবে, আর একটা কি লাগবে? ইউনিট ওয়েট লাগবে। তো এখন দেখেন প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে টোটাল স্ট্রেস সিগমা অ্যাট পয়েন্ট সি, সি পয়েন্টে টোটাল স্ট্রেসটা কত? টোটাল স্ট্রেস বলতে বোঝায় যে ওই পয়েন্টের উপরে পানি থাকুক, সয়েল সলিড থাকুক, এক্সটার্নাল কোনো ওয়েট থাকুক, সব কিছুর ওয়েটকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার কি? টোটাল স্ট্রেস। তাহলে এখন এইখানে টোটাল স্ট্রেসকে কি দ্বারা প্রকাশ করব? সিগমা দ্বারা। তাহলে দেখেন সিগমার জন্য আমার কি কি আছে দেখেন, 6 ইন্টু 16.5। কেন হলো এটা? এই যে লেয়ার 1, এখানে যে লেয়ার 1টা আছে এইটার জন্য হচ্ছে আমি কি করলাম? স্ট্রেস আনলাম, টোটাল স্ট্রেস। এরপরে দেখেন প্লাস 13 ইন্টু 19.25, কারণ কি 13 মিটার এবং হচ্ছে 19.25 হচ্ছে ইউনিট ওয়েট। তাহলে লেয়ার 1 এবং লেয়ার 2 এই দুইজনের টোটাল স্ট্রেসকে যোগ করলে আমি পেয়ে যাব হচ্ছে সি পয়েন্টের টোটাল স্ট্রেস। ঠিক আছে? আচ্ছা, এবার পোর ওয়াটার প্রেশার, পোর ওয়াটার প্রেশার কোন পয়েন্টে? সি পয়েন্টে। পোর ওয়াটার প্রেশার কত? সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে পোর ওয়াটার প্রেশার, তাহলে সেটা যেটা হচ্ছে যে পানির লেভেলটা তো এইখান থেকে শুরু হয়েছে, তাই না? লেভেলটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এইখান থেকে সি পয়েন্ট পর্যন্ত দূরত্ব, গভীরতা কতটুকু? 13 মিটার। তাহলে এই পোর ওয়াটার প্রেশার, এই প্রেশার সমান সমান কি লেখা যায়? গামা ইন্টু এইচ। এখন ওয়াটারের ক্ষেত্রে গামার ভ্যালু কত? 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। আশা করি সবাই জানেন ওয়াটারের ক্ষেত্রে আমার যে ইউনিট ওয়েট সেটার ভ্যালু হচ্ছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। আর তাহলে গভীরতা কত? 13 মিটার। তো সেই জন্য হচ্ছে ইউ ইজিক্যালস টু গামা এইচ, এইটা সমান সমান পেয়ে গেছে 127.53 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার। এবার আসেন ইফেক্টিভ স্ট্রেস সিগমা প্রাইম অ্যাট পয়েন্ট সি। ইফেক্টিভ স্ট্রেস কত? তাহলে আমরা কি জানি? ইফেক্টিভ স্ট্রেস সমান সমান হচ্ছে টোটাল স্ট্রেস মাইনাস কি? পোর ওয়াটার প্রেশার, এটা জানি না? তাহলে এখন দেখেন এই যে 349.25 মাইনাস 127.53, দুইটা মাইনাস করলে
আমি এখানে ইফেক্টিভ স্ট্রেসটা পেয়ে যাব। এখন আপনি আমাকে বলেন এই বি পয়েন্টের জন্য আমার টোটাল স্ট্রেসের ভ্যালুটা এই পোর ওয়াটার প্রেশারটা কত হবে? পয়েন্ট যখন বি তখন পোর ওয়াটার প্রেশারটা কত হবে? এইটা হবে হচ্ছে 0। কত হবে? 0। এটার কারণটা কি? কারণ পানির সারফেস শুরুই হয়েছে এই পয়েন্ট থেকে। তো যেহেতু হাইটের ভ্যালুটা 0, তার মানে কি কোনো প্রেশার জেনারেট করতে পারে নাই। ঠিক আছে, কিন্তু সি পয়েন্টে দেখেন, সি পয়েন্টে যেহেতু 13 মিটার গভীরতা আছে, এই জন্য 13 ইন্টু 9.81, এইটা করলে আমরা পোর ওয়াটার প্রেশারটা পেয়ে যাচ্ছি সি পয়েন্টের জন্য। ঠিক আছে, এবার আসেন আপনাদের হচ্ছে যেই একটা বইয়ের ম্যাথ করাই, একটু বড় একটা ম্যাথ। এখানে ওই একই কনসেপ্ট অনুযায়ী আমরা হচ্ছে আগাবো, এবং আগানোর পর আমরা কিন্তু এরকম কিছু ফিগার ড্র করতে পারবো। যেটা প্রথমে দেখলাম সেরকম একটা ফিগার পেয়ে যাবো, এরকম একটা ম্যাথ। তো দেখেন প্রথমে আগে এই ছবিটা একটু দেখে নেন। এই ছবিতে কি কি আছে? এই যে দেখেন এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, ডি পয়েন্ট আছে, এবং পাশে নিচে কিন্তু লিখেও দিয়েছে যে স্যান্ড, স্যাচুরেটেড ক্লে এবং হচ্ছে রক। তার মানে উপরের এইটুকু হচ্ছে স্যান্ড, মাঝখানের অংশটুকু হচ্ছে স্যাচুরেটেড ক্লে, আর এইটুকু হচ্ছে রক। এই ডি পয়েন্টের নিচে যতটুকু আছে এইটুকু হচ্ছে রক। তাহলে এখন এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যেটা বলেছে যে H1 হচ্ছে 6 ফিট, এইটা সমান সমান হচ্ছে 6 ফিট, তারপর হচ্ছে H2 হচ্ছে 3 ফিট, এইটুকু হচ্ছে 3 ফিট, ঠিক আছে, আর H3 হচ্ছে 6 ফিট, 6 ফিট। তো সংখ্যাটা লিখে ফেললাম কোনটা কত ফিট, লেয়ার। এখন বলেছে যে এই যে প্রত্যেকটা পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এই 4টা পয়েন্টের জন্য আমার স্ট্রেসগুলো কীরকম হবে, টোটাল স্ট্রেস কত হবে, পোর ওয়াটার প্রেশার কত হবে, এবং হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস কত হবে, এই 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 জিনিসগুলো। তাহলে এখন এখানে আপনাকে বুঝতে হবে যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে এখানে সরাসরি ইউনিট ওয়েট দেয়া নেই, সরাসরি ইউনিট ওয়েট কোন সয়েলের জন্য কতটুকু সেটা নেই। তাহলে আপনাকে ওই যে আমরা ইকুয়েশন শিখেছিলাম ফেজ রিলেশনশিপ থেকে, সেখান থেকে আমাকে ইকুয়েশন দিয়ে এই ইউনিট ওয়েটগুলো বের করে আনতে হবে। তো মেইনলি বেসিক যে ইকুয়েশন সেটা হচ্ছে এই যে জিএস প্লাস এসি ইন্টু হচ্ছে গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই, এটা হচ্ছে বেসিক ইকুয়েশন। এই যে এটাই আমরা হচ্ছে প্রুফ করেছি, জিএস প্লাস এসি ইন্টু হচ্ছে গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো প্রত্যেকটা একটু বলে দিই। জি কি? জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল। এস হচ্ছে স্যাচুরেশন লেভেল, স্যাচুরেশন লেভেল যদি 0% হয়, ড্রাই স্যান্ড হয়, তাহলে কি হয়ে যাবে 0। যদি স্যাচুরেটেড সয়েল হয় তাহলে হয়ে যাবে এস এর ভ্যালু 1। ই হচ্ছে ভয়েড রেশিও, আর গামা ডাব্লিউ হচ্ছে আমার ইউনিট ওয়েট অফ ওয়াটার। এখন যেই সিস্টেমের মধ্যে আছে, অর্থাৎ সেটা কি যে পাউন্ড ফিট কিউবে আছে তাইলে একরকম, যদি কিলোমিটার মিটার কিউবে থাকে তাহলে একরকম, এই তো। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমেই এই বিভিন্ন সয়েলের জন্য এই ইউনিট ওয়েটের ভ্যালুটা বের করে আনতে হবে। এখন দেখেন আমাদের বের করতে বলছে এ বি সি ডি, তাহলে ডি পয়েন্টের জন্য যদি আমি এই টোটাল ওয়েটের ভ্যালু জানি, ডি এর নিচেরগুলোর তো আমার জানতে হচ্ছে না, কারণ ডি পয়েন্টের যে স্ট্রেস সেটা তার উপরের লেভেলে যারা আছে তাদের জন্য আসবে। ঠিক আছে, ডি পয়েন্টের যে স্ট্রেস সেটা কি তার উপরে যেই লেভেলগুলো আছে তাদের জন্য যে স্ট্রেস সেটা আসবে। তার মানে নিচের অংশ আমাকে আর কি ক্যালকুলেট করতে হচ্ছে না। তাহলে ডি পয়েন্টের উপরে কয়টা সয়েলের লেয়ার আছে? লেয়ারগুলো হচ্ছে এই 1 নাম্বার, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, 1 2 3, তাহলে 3টা লেয়ার। তাহলে এখানে ইউনিট ওয়েটের ভ্যালু হবে কয়টা? 3টা। তাহলে দেখেন ইকুয়েশনে বসাই, জিএস গামা ডাব্লিউ ইজ ডিভাইডেড বাই 1 প্লাস ই। দেখেন বেসিক ইকুয়েশন কিন্তু এইটাই, এই যে এইটা। এখন দেখেন এই যে লেয়ার যখন লেয়ার 1, তখন দেখেন এইখানে কোনো পানির কোনো উপস্থিতি নাই, এখানে কোনো ওয়াটার নেই। তাহলে ওয়াটার যদি না থাকে তাহলে ইটস এ ড্রাই স্যান্ড, মানে ড্রাই সয়েল। তাহলে ড্রাই সয়েল যখন হয়েছে তখন এস এর ভ্যালুটা কত হয়ে যাবে? 0। এস এর ভ্যালু কত হয়ে যাবে? স্যাচুরেশন 0।
তাহলে স্যাচুরেশন 0 বসালে এখানে কি থাকবে, এই পুরো অংশটা 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস সি। বুঝতে পেরেছেন? তো সেইখান থেকে আমাদের ইউনিট ওয়েটের ভ্যালু চলে আসে 110.24 পাউন্ড পার ফিট কিউব। ভালো কথা। এরপরে আসলে হচ্ছে ময়েস্ট স্যান্ডের ক্ষেত্রে। ময়েস্ট স্যান্ড হচ্ছে কোনটুকু, এই যে এই অংশটুকু। তো এইখানে স্যাচুরেশন লেভেল হচ্ছে 50%। এখানে স্যাচুরেশন লেভেল হচ্ছে 50%। আচ্ছা, ভালো কথা বলে দিই, সেটা হচ্ছে যে স্যাচুরেশন লেভেলের উপর ডিপেন্ড করেও কিন্তু আমার এটা কিন্তু খুবই মেজর একটা বিষয়। সেটা হচ্ছে ওয়াটার টেবিল যেখান থেকে শুরু হয়েছে তার নিচে যত সয়েল আছে সবগুলোই কিন্তু স্যাচুরেটেড সয়েল। ওয়াটার টেবিল যেই পয়েন্ট থেকে শুরু হয়েছে তার নিচে যত সয়েল আছে সবগুলো স্যাচুরেটেড সয়েল। তাহলে এখানে সি পয়েন্ট যেই পয়েন্টে আছে সেইটা হচ্ছে আমার কি ওয়াটার টেবিল। তাহলে ওয়াটার এই নিচের যে লেয়ারগুলো সবগুলোই কি স্যাচুরেটেড। আর যদি ওয়াটার টেবিলের কোনো ডিরেকশন না দেওয়া থাকে কিন্তু সরাসরি এরকম স্যাচুরেশন লেভেলও বলে দিতে পারে। ঠিক আছে, যেমন এখানে বলে দিয়েছে যে মাঝখানের যে 2 নাম্বার লেয়ারটা তার স্যাচুরেশন লেভেল হচ্ছে 50%। তাহলে এখন দেখেন এখানে প্রথমে হচ্ছে আমি এসি ইজিক্যালস টু ওমেগা জিএস, এখান থেকে আমি হচ্ছে কি বের করলাম, আমার ভয়েড রেশিও বের করলাম সেকেন্ড লেয়ারের জন্য। ঠিক আছে, স্যাচুরেটেড ক্লের জন্য। এরপরে যেটা করলাম, ও সরি, এটা হচ্ছে থার্ড লেয়ারের জন্য, এই যে এটা, এই যে এটার জন্য। তাহলে এখন তিনটার জন্য আমরা আমাদের কি বের করলাম, ইউনিটেডটা বের করলাম। পরীক্ষার সময় দেয়া থাকতেও পারে সরাসরি। আমাদের মেন কাজ তো এইখান থেকে শুরু, ক্যালকুলেশন অফ স্ট্রেস। যেমন আগের ম্যাথটাতে আমরা কিন্তু দেয়া ছিল, এই যে এরকম দেয়া ছিল। তো দেয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে। না দেওয়া থাকলে এভাবে আপনাদের বের করে নিতে হবে আগের ইকুয়েশন ব্যবহার করে। এখন তিনটার জন্য আমরা কিন্তু তিনটা ইউনিট ওয়েট পেয়ে গিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন প্রথম পয়েন্ট নাম্বার এ। পয়েন্ট নাম্বার এতে দেখেন টোটাল স্ট্রেসের ভ্যালু কত, 0। পোর ওয়াটার প্রেশার 0। তাহলে এই দুইটা 0 হলে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু কত হবে, 0। টোটাল স্ট্রেসের ভ্যালু 0 কেন, কারণ এর উপরে তো আর কিছু নেই, ঠিক না? টোটাল স্ট্রেসের ভ্যালু 0 কেন, কারণ এর উপরে আসলে কিছু নেই। আর ইফেক্টিভ সরি পোর ওয়াটার প্রেশারটা কত হয়ে গেছে, 0, কারণ এখানেও কিন্তু কোনো পানির উপস্থিতি পাওয়া যায় নাই। ঠিক আছে, তাহলে এই দুইটা যখন মিসিং তখন হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস সেইটাও হয়ে গেছে কত, 0। এবার আসে পয়েন্ট বিতে। পয়েন্ট বি কোথায়, এইখানে, এই যে এখানে। তাহলে এখন এইখানে আমার টোটাল স্ট্রেসের ভ্যালু কত, টোটাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে সিগমা ইজিক্যালস টু গামা এইচ। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 6 ফিট, গামা এর ভ্যালু হচ্ছে 110.24। তাহলে এই দুইটা গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে সেইটা হচ্ছে আমার এখানকার টোটাল স্ট্রেসের ভ্যালু। তাহলে এখন দেখেন বি পয়েন্টের টোটাল স্ট্রেসটা কিন্তু তার উপরে যতটুকু লেয়ারের অংশ আছে সেইটার উপরে ডিপেন্ড করে আসছে। আর পোর ওয়াটার প্রেশার কত বি পয়েন্টের জন্য, 0। বি পয়েন্টের জন্য কত, 0 কেন, কারণ এর উপরে এখন পর্যন্ত কোনো ওয়াটারের কোনো ভ্যালু নেই, মানে ওয়াটার লেভেল এখনো শুরু হয় নাই। এখন দেখেন ইমিডিয়েটলি অ্যাবভ দেখেন এইটা যেটা বলছে যে ইমিডিয়েটলি অ্যাবভ বলতে বোঝাচ্ছে এই 2 নাম্বার লেয়ারে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে এর ঠিক ওপরে একটা জিনিস হচ্ছে, ঠিক নিচে একটু জিনিস হচ্ছে। ইমিডিয়েটলি অ্যাবভ অ্যান্ড ইমিডিয়েটলি বিলো। 2 নাম্বার যে লেয়ারটা, প্রথম কথা হচ্ছে যে 1 নাম্বার এবং 2 নাম্বার লেয়ারের মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়, 1 নাম্বার লেয়ারটা যখন 2 নাম্বার লেয়ার এই দুইটার মধ্যে ট্রানজিশন হচ্ছে, সেই ট্রানজিশন পয়েন্টের এক পাশে হচ্ছে পানির উপস্থিতি আছে আর এক পাশে পানির উপস্থিতি নাই। কারণ এই যে স্যাচুরেশন লেভেল 50%, এইটা তো সেকেন্ড লেয়ার থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম যে লেয়ারটা তার একদম শেষ পয়েন্টে দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার আছে, আবার তার ঠিক নিচে ইমিডিয়েটলি বিলো পোর ওয়াটার প্রেশার কিন্তু উপরে হচ্ছে ইমিডিয়েটলি অ্যাবভ যে কন্ডিশন সেই ক্ষেত্রে কিন্তু পোর ওয়াটার প্রেশারটা নাই, অর্থাৎ 0। এই যে এটা 0, কিন্তু ঠিক নিচে এখানে পোর ওয়াটার প্রেশারটা আছে
এবং এটা মাইনাস, এবং মাইনাস কিভাবে হলো সেটাও আমি বলছি। ধরেন এইখানে 50% পানি আছে, 50%, তাহলে সেই আর গামা ইন্টু এইচ, এইটা কি নর্মালি আমরা গুণ করলে আমরা কি পাচ্ছি, প্রেশারটা পাচ্ছি, পোর ওয়াটার প্রেশার। তাহলে দেখেন এখানে কতটুকু লেয়ারের যে গভীরতা সেটা কত, 3 ফিট, ভালো কথা 3 ফিট, এবং এটার যে ইউনিট ওয়েট সেটা কত, 112.3, তাই না? তাহলে এই যে দেখেন আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো এখানে পোর ওয়াটার প্রেশার বের করছি, তাহলে পোর ওয়াটার প্রেশারটা হলে সেটা কি হবে, ইউ ইজ ইকুয়ালস টু গামা ডাব্লিউ ইন্টু হচ্ছে এইচ, তাই তো? তাহলে এইচ এর গভীরতা হচ্ছে 3 ফিট, আর গামা ডাব্লিউ এর ভ্যালু কত, এই ফিট পাউন্ড স্কেলে 62.4, 9.81 হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব এককে, আর 62.4 হচ্ছে পাউন্ড পার ফিট কিউব এই এককে। তাহলে 62.4 ইন্টু হচ্ছে 3, 62.4 ইন্টু হচ্ছে 3, এটা বুঝলাম। আর 50% যেহেতু স্যাচুরেশন, তাই এখানে 0.5 দিয়ে গুণ হয়ে গিয়েছে, ঠিক আছে? 100% হলে জাস্ট 1 গুণ হয়ে যেত, তো 50% গুণ হয়েছে। তো এই যে ভ্যালুটা চলে আসলে 93.6, এটা কি পোর ওয়াটার প্রেশার, কিন্তু এটা নেগেটিভ কেন, এইটা হচ্ছে প্রশ্ন। তো সহজ কথা বলতে গেলে এইখানে দেখেন কি লেখা আছে, জোন অফ ক্যাপিলারি রাইজ, জোন অফ ক্যাপিলারি রাইজ। যদি আপনারা ক্যাপিলারিটি পড়ে থাকেন সেক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে ওই সরু জায়গা দিয়ে, অর্থাৎ যে পোর স্পেস থাকে সেই ক্ষেত্রে পানিটা কি করে, একটা সাকশন অনুভব করে, সারফেস টেনশন বলে যেটাকে, ঠিক আছে? সারফেস টেনশন। তো সারফেস টেনশনের কারণে এইখানের যে ফোর্সটা আছে সেটা কি নেগেটিভ, অর্থাৎ টান বল নেগেটিভ ফোর্স ক্রিয়েট করে, অ্যাট্রাক্ট করে। তো অ্যাট্রাক্ট করলে যেটা হয়, এইখানে এই নেগেটিভ যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে সারফেস টেনশনের জন্য, টেনশন ফোর্সের জন্য। ভালো কথা, নেগেটিভ আসছে, নেগেটিভ আসলে কি হবে সেটাও আমরা সামনে দেখব। দেখেন তো ইমিডিয়েটলি অ্যাবভ, এই ক্ষেত্রে আমার ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু কত, টোটাল স্ট্রেস মাইনাস হচ্ছে পোর ওয়াটার প্রেশার, তাহলে পোর ওয়াটার প্রেশারটা ইমিডিয়েটলি অ্যাবভে কত, 0, তাহলে 661.44 মাইনাস হচ্ছে 0, এই ক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েটলি অ্যাবভ, সেই ক্ষেত্রে ওই একই ভ্যালু চলে আসছে, টোটাল স্ট্রেসের যাই ভ্যালু আবার ইফেক্টিভ স্ট্রেসেরও সেম ভ্যালু। আচ্ছা, এরপরে দেখেন ইমিডিয়েটলি বিলো, ইমিডিয়েটলি বিলোতে কি আছে, পোর ওয়াটার প্রেশার আছে, তাই না? নেগেটিভ ভ্যালু, পোর ওয়াটার প্রেশারটা আছে নেগেটিভ ভ্যালু। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা তো জানি এইটা হচ্ছে ইকুয়েশন মেইনলি, এই যে এইটা হচ্ছে ইকুয়েশন, ইফেক্টিভ স্ট্রেস ইজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল স্ট্রেস মাইনাস হচ্ছে ইউ, ইফেক্টিভ স্ট্রেস ইজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল স্ট্রেস মাইনাস হচ্ছে ইউ। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস একটা হচ্ছে ইকুয়েশনে আছে, আবার একটা মাইনাস হচ্ছে আমরা এখানে বসিয়েছি, কারণ কি আমরা বোঝাচ্ছি যে এখানে সাকশন আছে, সাকশন, প্রেশার নাই কিন্তু ভ্যাকিউম আছে, ভ্যাকিউম। তাহলে ভ্যাকিউম থাকার কারণে মাইনাস চলে আসছে, মাইনাস চলে আসার কারণে দেখেন দুইটা মিলে কিন্তু বেশি হয়ে গেল 755, তার মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, এইখানে কিন্তু ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা বেড়ে গেল, ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা বেড়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পয়েন্ট সি, সি পয়েন্টের ক্ষেত্রে কি কি হচ্ছে, সি পয়েন্টের ক্ষেত্রে, তাহলে সি পয়েন্টের ক্ষেত্রে দেখেন কি কি আছে, সি পয়েন্টের ক্ষেত্রে, সি পয়েন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সি পয়েন্টে মাত্র হচ্ছে টেবিলটা শুরু হয়েছে, কোন টেবিলটা, ওয়াটার টেবিলটা, তার মানে এই পর্যন্ত কি পোর ওয়াটার প্রেশারটা কিন্তু নাই, এখানে কিন্তু পোর ওয়াটার প্রেশারটা নাই। আচ্ছা, তাহলে অ্যাট ডেপথ H1 প্লাস H2 সিগমা ইজ ইকুয়ালস টু হচ্ছে 110.24 ইন্টু হচ্ছে 6, কীভাবে আসলো, প্রথম লেয়ারের টোটাল ওয়েট মানে টোটাল স্ট্রেস 6 ইন্টু 110.24, আমি তো বললাম যে যেই পয়েন্টটা থাকবে তার উপরে যত পয়েন্টগুলো যত কিছু আছে সবগুলোর স্ট্রেসটা যোগ হয়ে যাবে, তাহলে 6 ইন্টু 110.24 প্লাস 120.64 ইন্টু হচ্ছে 3, এই ক্ষেত্রে আমার এটা টোটাল স্ট্রেস চলে আসলো। আর পোর ওয়াটার প্রেশারটা 0, কারণ আমার এখানে এখনও লেভেলটা শুরু হয়নি, পানির লেভেলটা শুরু হয়নি, ঠিক আছে? আচ্ছা, এরপর কি হচ্ছে, ইফেক্টিভ স্ট্রেস কত হবে, টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার 123
1023.36 পাউন্ড পার ফিট স্কয়ার, রাইট? তারপরে পরের পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট। তাহলে ডি পয়েন্টের জন্য সব কিছু আবার যোগ করতে হবে। তাহলে ডি পয়েন্ট পর্যন্ত আমার টোটাল স্ট্রেস কত? 1023.36, এর সাথে আবার যোগ হবে কত? এই যে লেয়ার যেটা হচ্ছে H3, সেটা হচ্ছে 6 ফিট এবং তার ইউনিট ওয়েটের ভ্যালু হচ্ছে কই 112.3, 112.3। এইটা গুণ করলে টোটাল স্ট্রেসটা, অর্থাৎ এখানে কিন্তু এইখানে একটা লেয়ার, এইখানে একটা লেয়ার, দুইটা, আর এইখানে হচ্ছে 3 নাম্বার লেয়ার, তিনটা লেয়ারেরই টোটাল স্ট্রেসের ভ্যালুটা কিন্তু যোগ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ডি পয়েন্টের উপরে লেয়ার হচ্ছে তিনটা, সেই তিনটা লেয়ারেরই আমার ইউনিট ওয়েট এবং হচ্ছে ডেপথ, এই তিনটা কিন্তু যোগ হয়েছে। এবং পোর ওয়াটার প্রেশারটা কত দেখেন? পোর ওয়াটার প্রেশার লেভেল 3-তে, অর্থাৎ লেয়ার 3-তে H3 হচ্ছে 6 ফিট, এই 6 ফিটের সাথে আমার গুণ হয়ে গেল কত? 62.4। কারণ কি? এইটা হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, এই হচ্ছে পোর ওয়াটার প্রেশার। তাহলে এখন আমাদের সূত্র মতে কী আসবে ইফেক্টিভ স্ট্রেস বের করার জন্য? 1697.17 মাইনাস 374.4। এটা তো সূত্রে মাইনাস, যে আমাদের ইফেক্টিভ স্ট্রেস বের করতে হলে আমাদের কী করতে বলে, তাহলে 13.22.77। তাহলে এই যখন সবগুলো রেজাল্ট আপনার কাছে চলে আসবে, তারপরে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে কি করবেন, একটা হচ্ছে টোটাল স্ট্রেসের জন্য ড্র করবেন, একটা হচ্ছে পোর ওয়াটার প্রেশারের জন্য ড্র করবেন, আর একটা কোথায়, আর একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেসের জন্য ড্র করবেন। তাহলে দেখেন এইটা হচ্ছে লেয়ার 1, এই যে 0 to 6, 6 to 9 হচ্ছে 2 লেয়ার 2, আর 9 to 15 হচ্ছে লেয়ার 3। তাহলে এই যে তিনটা লেয়ারে কিভাবে স্ট্রেসটা ডিস্ট্রিবিউট হলো সেইটা কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে টোটাল স্ট্রেস দেখেন 661.44, তাই না? তাহলে একটা পয়েন্ট হচ্ছে যে লেয়ার 2-তে যখন হচ্ছে চেঞ্জ হচ্ছিল, ট্রানজিশন পয়েন্ট, তখন এর উপরে একটা স্ট্রেস, নিচে আর একটা স্ট্রেস। তাহলে এই যে দেখেন ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু, একটা পয়েন্ট হচ্ছে 661.44, এটা কোথায়? ইমিডিয়েটলি অ্যাবভ। এটা কোথায়? ইমিডিয়েটলি অ্যাবভ। আর এর হালকা একটু নিচেই হচ্ছে 755.04। তো যেহেতু দুইটা একই পয়েন্টের জন্য, তাই এটা দুটোকে একসাথে লিখেছে। এবং এটা কেন হয়েছে সেটাও বলে দিয়েছি, যে এই যে পোর ওয়াটার প্রেশারটা এখানে একটা সাকশন ক্রিয়েট করছে, ক্যাপিলারি ফোর্স, ক্যাপিলারির জন্য। এরপরে দেখেন টোটাল স্ট্রেসের ভ্যালু যখন হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসলো, তখন কত? 1023.36। এখন এই পয়েন্টে কিন্তু পোর ওয়াটার প্রেশারটা হয়ে গেছে 0, দেখালাম না? তাহলে পোর ওয়াটার প্রেশারটা 0 হয়ে গেলে এইখানে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা কি হয়ে যাবে? সেম, টোটাল স্ট্রেসের জন্য যা, ইফেক্টিভ স্ট্রেসের জন্য তাই। এবং লাস্টে হচ্ছে পোর ওয়াটার প্রেশারের জন্য 374.4, আর পোর ওয়াটার প্রেশার আর টোটাল স্ট্রেস হচ্ছে এটা, আর ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে এই দুইটার বিয়োগফল 1322.77। তো এই যে এইভাবেই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয়, এইখানে যে টোটাল স্ট্রেস, সেই টোটাল স্ট্রেসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেই, সেটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার এবং হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। ঠিক আছে? তো পরীক্ষার সময় আপনাদের এরকম একটা ফিগার দেওয়া থাকবে, এবং সেই ফিগার থেকে যদি ইউনিট ওয়েট সরাসরি দেওয়া থাকে তাহলে তো ভালো, আর না হলে এই ইকুয়েশনে মান বসিয়ে আপনাদের হচ্ছে ইউনিট ওয়েটটা বের করে নিতে হবে। এবং ইউনিট ওয়েট বের করার পর বাদবাকি কাজগুলো খুবই সোজা, শুধুমাত্র আপনাকে একটা ইকুয়েশনে মনে রাখতে হবে, সিগমা ইজিক্যালস টু হচ্ছে গামা এইচ, সিগমা ইজিক্যালস টু হচ্ছে গামা এইচ। এখন পোর ওয়াটার প্রেশার কখন থাকবে কখন থাকবে না সেটাও বলে দিয়েছি, যে ওয়াটার টেবিল যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু পোর ওয়াটার প্রেশারটা থাকবে না। হ্যাঁ, থাকতে পারে, নেগেটিভলি থাকতে পারে যদি সেখানে ক্যাপিলারি কোনো ঘটনা ঘটে থাকে। যেমন এখানে বলে দিয়েছে যে ডেপথ অফ স্যাচুরেশন 50% অ্যান্ড দিস ইজ এ জোন অফ ক্যাপিলারি রাইজ। তো সেইখানে কি হয়, সারফেস টেনশনের জন্য সেখানে একটা সাকশন ক্রিয়েট করে। সাকশন ক্রিয়েট করলে যেটা হয়, ওই সয়েল টু সয়েল যে বন্ডিং বা ইফেক্টিভ মানে বন্ডিংটা বেড়ে যায়, অ্যাট্রাকশনটা বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসটা বেড়ে যায়। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কীভাবে বাড়লো, যে দেখেন 66 পয়েন্ট, এই যে 755.04, এই যে এতটুকু পরিমাণ বেড়ে গেল, কার জন্য? এই সাকশনের জন্য। ঠিক আছে? তো এই আর কি।